সাগরে সীমানায় পাখিদের ডানায় ডানায় এ জীবন সাথে রঙে এ জীবন সাথে রঙে দেখো কত গল্প বলে যায়, দেখো কত গল্প বলে যায়, সেই গল্পে সমুদ্রে ক্যানভাসে রং করা। আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি, আমাদের প্রাণ, আমাদের বেঁচে থাকার আখ্যান। নমস্কার, দূরদর্শনের বসুন্ধরায় আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। বলা হয় যে জলাভূমি বা ওয়েটল্যান্ড হলো প্রকৃতির বৃক্ক বা কিডনি অফ দ্য নেচার। আমাদের শরীরে যেমন আমরা জানি যে কিডনি আমাদের নানান বিপাকজাত দূষিত পদার্থকে শরীর থেকে বাইরে বার করে দিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, ঠিক তেমনই প্রকৃতির বুকে যে সমস্ত জলাভূমি রয়েছে তারা কিন্তু সমস্ত দূষিত পদার্থকে শোষণ করে প্রকৃতিকে, তার আশপাশের পরিবেশকে দূষণ মুক্ত রাখতে সাহায্য করে। তাই জলাভূমির গুরুত্ব অত্যন্তই আমাদের সবার জীবনে। কিন্তু উন্নয়নের প্রভাবে কিছুটা হলেও জলাভূমি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাহলে উন্নয়ন এবং একই সঙ্গে প্রকৃতি দুটোকে বজায় রাখবো আমরা কিভাবে? সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আজকে আমাদের আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। স্বাতী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওয়। স্বাতী, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সত্যিই তো সেটা আজকের সময় মানে প্রচণ্ড রকম রেলিভেন্ট বা প্রাসঙ্গিক। আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন ক্ষেত্র তো হয়ই, আমরা যদি একদম আমাদের নিজেদের জায়গাতেও আসি তাহলেও অনেক ক্ষেত্রে কিন্তু আইন লঙ্ঘন করে ওয়েটল্যান্ড বা জলাভূমি ভরাট করা হচ্ছে, শহর সম্প্রসারিত হচ্ছে এবং তার জন্য জলাভূমি ভরাট হচ্ছে কিছু ক্ষেত্রে। এটা কি সুইসাইডাল হচ্ছে না তো, আত্মঘাতী হচ্ছে না তো? আপনার কি অভিমত? একদমই, যে প্রশ্নটা তুমি বলছো সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক। আমরা জানি যে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে কিন্তু পরিবেশ যে বিষয়টা, এটাকে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়াটা মানে প্রাইমারি একটা অবজেক্টিভ হিসাবে আমি মনে করি। কারণ এই সময় আমরা চারদিকে তাকালেই দেখতে পাচ্ছি যেভাবে দূষণ ভীষণভাবে বেড়েছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং তার সাথে সাথে কিন্তু যেভাবে সমস্ত প্যারামিটার্সগুলো, আজকে অতি বৃষ্টির প্রভাব পড়ছে এবং অতি তাপমাত্রার প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় আমরা সারা পৃথিবী জুড়ে আমরা কিন্তু এর একটা প্রভাব পড়তে দেখছি। সেখানে দাঁড়িয়ে থাকলে আমরা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জলাভূমির শুধু সংখ্যা বাড়ালেই কিন্তু চলবে না। আজকে 2026-এ আমরা যদি দেখি যে 98টা কিন্তু আমাদের এই ভারতবর্ষে আমাদের এই 98টা কিন্তু জলাভূমি এখনো পর্যন্ত রেকর্ডেড হয়েছে। এই 98টা আছে মানে আমরা 2017-র যে জলাভূমি আইন যেটা ছিল, প্রণোদিত আইন, যেটা আমরা জানি যে জলাভূমি সংরক্ষণের জন্য যেটা তৈরি হয়েছিল, সেখান থেকে যে সংখ্যাটা ছিল সেটা অনেকটাই বেড়েছে। কিন্তু এই সংখ্যা বাড়াটাই কি আমাদের কাছে জলাভূমির গুরুত্বটাকে বাড়িয়ে তুলছে, নাকি সেটাকে আমরা সম্যকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা, সেই জায়গাটা কিন্তু দেখা ভীষণ জরুরি। আজকে যে কারণগুলো তুমি বললে, যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি জলাভূমি বোঝাই একদম মানে বুঝিয়ে দেওয়া হচ্ছে বা শহর সম্প্রসারণ হচ্ছে, এই শহর সম্প্রসারণ কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে ভাবনাটা শুরু হয়েছে তা নয়। যে সংঘাতটা পরিবেশের সাথে, যে যান্ত্রিক সভ্যতার সংঘাত যেটাকে আমরা বলি, সেটা কিন্তু অনেক বছর আগে 1941 সালে যদি সভ্যতার সংকট যখন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন বারবার করে যে পরিবেশকে লঙ্ঘন করে যদি আমরা
কোনোভাবে সভ্যতা, যান্ত্রিক সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু তার যে ফলপ্রসূটা এসে দাঁড়াবে সেটা কিন্তু আমাদের মানব সভ্যতার কাছে আত্মঘাতী হয়ে উঠছে বা হয়ে উঠেছে এবং হয়ে উঠতে পারে। এবং তার প্রভাবটা উনি 1941 সালে যখন দেখিয়েছিলেন, আজকেও এত বছর বাদে এসে 2026-এ দাঁড়িয়ে এটা খুব প্রাসঙ্গিক একটা আলোচনা হয়ে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু আমাদের ভাবতে অবাক লাগছে। কারণ আজকে আমরা ডিজিটাল যুগে আছি। আজকে আমরা পারলেই কিন্তু এই জলাভূমিকে ডিজিটাল ম্যাপের মাধ্যমে আটকে রাখতে পারতাম। যে আজকে এত বছর আগে যখন 1971 সালে যখন রামসার কনভেনশনস তৈরি হয়েছিল, যখন সেই রামসার সাইট বলে বিভিন্ন জলাভূমিগুলোকে একটা ইন্টারন্যাশনাল তাকে একটা স্বীকৃতি দেওয়া হলো, সেই সময় থেকে আজকে জলাভূমিগুলোর কি ধরনের পরিবর্তন আসছে সেটাকে যদি আমরা ডিজিটাল যুগে দাঁড়িয়ে সেটাকে ম্যাপের মাধ্যমে যদি ধরে রাখতে না পারি, তার যদি সংরক্ষণের যে কনজারভেশনসের যে ইনিশিয়েটিভসগুলো যেগুলো আজকের যুগের যারা গবেষণা করছে তাদের সামনে তুলে ধরতে না পারি, যে কিভাবে আমাদের বিভিন্ন সময়ের প্রাককাল থেকে শুরু করে বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে এই সমস্ত জায়গায় কিছু কিছু প্রাণী বিলুপ্তি ঘটছে, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জলাভূমির কিন্তু পুরো চরিত্রটাই চেঞ্জ হয়ে একদম। যাচ্ছে। আমি জলাভূমির এই চরিত্র বা কোয়ালিটির জায়গাটায় আসবো, কিন্তু তার আগে জলাভূমির যে সংখ্যাটাও কমছে, এটা তো আপনি নিজেও বলছেন যে ভরাট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। তাতে কি যে শহরের প্রাকৃতিক জল নিকাশি ব্যবস্থা সেটাও কি ঝুঁকির মুখে পড়ছে না? সেটা কি বন্যার কোনো সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে? দেখো, যে বিষয়টা প্রথমত বুঝতে হবে সেটা হচ্ছে জলাভূমির গুরুত্বটা কি। জলাভূমি আমাদেরকে কিভাবে আমাদেরকে কি প্রভাব আছে জলাভূমির আমাদের মানে একটা শহর কলকাতা বা শহরতলি বা আমাদের যে সমস্ত শহর গ্রাম অঞ্চলগুলোতে যে জলাভূমিগুলো আছে বেষ্টিত, সেগুলোর কিন্তু গুরুত্ব বিভিন্নভাবে আছে। প্রাথমিক গুরুত্বর মধ্যে কিন্তু যেটা করে যে সেটা কিন্তু খুব সহজে ন্যাচারালি আমাদের কিন্তু নিকাশি ব্যবস্থাটাকে ধরে রেখেছে। মানে কি, যে জলের মধ্যে, এটা তো জলাশয়, তার সাথে সাথে কিন্তু আমাদের ল্যান্ড পরিবেষ্টিত বেশ কিছু ভূমি থাকে, সেটা নিয়ে কিন্তু জলাভূমি। আজকে সেখানেতে শুধু যে আমরা দেখতে পাচ্ছি যে গাছ বা ফাইটোপ্ল্যাঙ্কটনস জু প্ল্যাঙ্কটনস থাকছে তা নয়, বিভিন্ন ধরনের অণুজীবী এবং যে শৈবালের মতো যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে থাকছে। এবং এই নিয়ে আমার ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের সাথেও আমার বিভিন্ন কোলাবোরেশনসে বিভিন্ন কাজের আঙ্গিকে আমি খুঁজে পেয়েছি এমন কিছু অণুজীবী আছে যেগুলো কিন্তু এই জলাভূমির কাছে একটা রিসোর্স। তারা কিন্তু এই ন্যাচারাল ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে তারা কিন্তু এই নিকাশি জলটাকে, যেটা মানে শহরতলির দূষিত জল, এবং তার মধ্যে বহু ধরনের আমরা বিভিন্ন ধরনের কিন্তু ডিটারজেন্ট ইউজ করছি, ফসফেট জাতীয় জিনিস আমরা সার হিসাবে ব্যবহার করছি। এই সমস্ত কিছুকে যে ন্যাচারাল প্রসেসে আমাদের যেভাবে একটা শুধু কিডনি বললে খুব ছোটোভাবে এটাকে আমি মানে এক্সপ্রেস করছি, তার জায়গায় আমি বলবো এটা একটা ন্যাচারাল আমাদের কিন্তু মানে পুরো আধার হিসাবে কাজ করছে, যেটা পুরো শহরতলিকে যেমনভাবে পুষ্টি যোগাচ্ছে। কারণ এই যে ফিল্ট্রেশনসটা করছে জলটাকে, সেই জলটা কিন্তু তারপর আমরা এগ্রিকালচারে ব্যবহার করছি, সুতরাং আমাদের ফুড সিকিউরিটিতে আসছে। আমাদের কিন্তু এর মাধ্যমে এই জলাভূমিগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি, সেভাবে আমাদের যে হিট আইল্যান্ড যে এফেক্টসটা যেটা আমরা দেখি, যে যারা এই ট্রপিক্যাল কান্ট্রির মানুষ আমরা, তারা কিন্তু বুঝতে পারি যে এই গরমকাল যখন পড়তে থাকে কিভাবে আমাদের ভূপৃষ্ঠের জলগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে। সেই জলাধারটা যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সেই সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করে এই জলাভূমি। যে সহজ কথায় তাকে কিডনি অফ দ্য নেচার বললেও বোধহয় মানে অ্যাসেট অফ দ্য নেচার, ন্যাচারাল একটা অ্যাসেট হচ্ছে জলাভূমি বা ওয়েটল্যান্ড। কিন্তু তার কোয়ালিটিও যে অনেক ক্ষেত্রেই ডেটোরিয়েটেড হচ্ছে সেটা তো আমরা দেখছি। আমরা যদি মানে একটা দুটো করে উদাহরণের কথা একটু মনে করে দেখি, বেঙ্গালুরুর বেলান্দুর যে হ্রদ, সেই সংলগ্ন এলাকায় কিন্তু অনিয়ন্ত্রিত যে নানান ধরনের নির্মাণ হয়েছে, কলকারখানা থেকে শুরু করে সবটাই, তার ফলে মাঝে মাঝেই সেখানে দেখা যাচ্ছে ওই হ্রদেতে আগুন লেগেছে বা দূষিত ফেনা তৈরি হয়ে রয়েছে। তো এই বিষয়টা কি করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি?
সরকারি আইন তো বিষয়টা- নিশ্চয়ই আছে। বিষয়টা বুঝতে হবে যে জলাভূমির মধ্যে যখন কোনো জল প্রবেশ করছে তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার থাকছে। এই যে তুমি বললে যে সাদা ফেনা, সেটা বেসিক্যালি কিন্তু আমাদের অর্গানিক ম্যাটারটা যখন অ্যানারোবিক কন্ডিশনসে থাকে তখন সেটা ফুললি ডিকম্পোজ হতে পারে না, ডিউ টু টোটাল এয়ারটা পাচ্ছে না, অক্সিজেনটা পুরোটা পাচ্ছে না। সেই জন্য কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কার্বনের যে অ্যাসিমিলেশনসটা ঘটে সেটাকে আমরা ব্লু কার্বন বলি, এবং সেটা বহুদিন পর্যন্ত ডিকম্পোজ অবস্থায় কিন্তু ফুললি ডিকম্পোজ হয় না, এই ডিকম্পোজ হাফ ডিকম্পোজ অবস্থায় কিন্তু থাকতে পারে। এই কারণে কিন্তু জলাভূমিকে আমরা একটা ব্লু কার্বন স্টোরেজ এরিয়া হিসাবেও কিন্তু কনসিডার করি। ঠিক। আজকে যেভাবে তুমি ব্যাঙ্গালোরের কথা বলছো, এটা শুধু ব্যাঙ্গালোর নয়, আমি বলবো যে সারা ভারতবর্ষে নানান যে জায়গায়, মানে আমরা সমস্ত শুধু একটা আজকে- উদাহরণ হ্যাঁ, বললাম, একটা হ্যাঁ। উদাহরণ হিসাবে এটা দেখছি যে সমস্ত এই জলাভূমিগুলো আছে এগুলো কিন্তু আন্ডার ইন্টারন্যাশনাল ট্রিটি, এটা কিন্তু রামসার কনভেনশনের আন্ডারে। একদম। সুতরাং এখানে আমরা যখন ইলিগাল কনস্ট্রাকশনসের কথা বলছি এটা তো ভাবনার মধ্যেই আসে না। এবং সব থেকে যেটা সংঘাত যে এই জলাভূমিতে কিন্তু প্রচুর মানুষ, মানে ট্রাইবাল মানুষ, তারাও কিন্তু থাকেন। সুতরাং আজকে জলাভূমি রক্ষা না হলে তাদের যে একটা আবাসস্থল বা তাদের যে নর্মাল মেকানিজম, তারা কিন্তু অনেক এরকম রাজস্থানের কাছে অনেক জলাভূমি আছে যে একদম। জলাভূমিগুলোতে আমরা দেখি আমরা কম এই জলে ধান আলোচনার চাষ সাথেই হচ্ছে। আমরা এই আলোচনায় ফিরবো, একদম তাই। কিন্তু শুধু যে কথাটা আপনি বললেন যে ইল্লিগাল তো হওয়া চলবেই না, আমাদের লিগ্যাল শুধু হতে হবে তাই নয়, আমাদের লয়ালও হতে হবে পরিবেশের প্রতি। সেই নিয়ে আমরা আলোচনায় ফিরবো, তার আগে দেখে নিন বিশ্ব পরিবেশ সংবাদ। নমস্কার, শুরু করছি বিশ্ব পরিবেশ সংবাদ। গ্রেট নিকোবর দ্বীপ উন্নয়ন প্রকল্প নিয়ে শুরু হয়েছে পরিবেশ বিতর্ক। এটি ভারত সরকার কর্তৃক আন্দামান ও নিকোবর গ্রেট নিকোবর দ্বীপের জন্য প্রস্তাবিত একটি বৃহৎ অবকাঠামো উদ্যোগ, যার লক্ষ্য একটি আন্তর্জাতিক সামরিক বিমানবন্দর, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি টাউনশিপ নির্মাণ করা। এই প্রকল্পের উদ্দেশ্য হল মালাক্কা প্রণালীর মতো প্রধান শিপিং রুটের সাথে দ্বীপটির নৈকট্যকে কাজে লাগিয়ে ভারত মহাসাগর অঞ্চলে ভারতের কৌশলগত উপস্থিতি শক্তিশালী করা এবং বিদেশি ট্রান্সশিপমেন্ট হাবগুলির ওপর নির্ভরতা হ্রাস করা। এই প্রকল্পটি পরিবেশবাদী সংগঠন, গবেষক এবং বিরোধী রাজনীতিবিদদের সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছে। এর পরিবেশগত প্রভাব, যেমন বনভূমি থেকে গাছপালা কাটা ও অন্যত্র সরিয়ে নেওয়া, উপকূলীয় এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপর তার প্রভাব। এছাড়াও শম্পেন এবং নিকোবরি জনগোষ্ঠীর মতো আদিবাসী সম্প্রদায়ের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতের সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গ্রিন ট্রাইব্যুনালের অনুমোদন ক্রমে পরিবেশ সুরক্ষা ও আদিবাসীদের সুরক্ষাকে সুনিশ্চিত করেই রূপায়ণ করা হচ্ছে এই প্রকল্প। প্রায় 100 মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে ঘুরে বেড়াতো ডাইনোসরেরা, তখন সম্ভবত সমুদ্র শাসন করত বিশাল আকৃতির অক্টোপাস। বিজ্ঞানীরা মনে করেন প্রাচীন অক্টোপাসগুলি ছিল শক্তিশালী শিকারী। তাদের ছিল শক্ত বাহু, যা দিয়ে শিকার আঁকড়ে ধরতে পারত, এবং ছিল ঠোঁটের মতো শক্ত চোয়াল, যা দিয়ে তারা অন্যান্য প্রাণীর খোলস ও হাড় ভেঙে খেতে পারত। জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত কিছু জীবাশ্ম চোয়াল বিশ্লেষণ করে দেখেছেন, বাহুসহ এই অক্টোপাসগুলির দৈর্ঘ্য সর্বোচ্চ 19 মিটার পর্যন্ত হতে পারে। দেহের দৈর্ঘ্য প্রায় 1.5 থেকে 4.5 মিটার, বাহুসহ মোট দৈর্ঘ্য প্রায় 7 থেকে 19 মিটার। এরা আজকের অক্টোপাসের তুলনায় অনেক বড় ছিল। তারা এক পাশ বেশি ব্যবহার করত, যা উন্নত মস্তিষ্কের ইঙ্গিত দেয়। বর্তমানে সবচেয়ে বড় জীবিত প্রজাতি জায়ান্ট প্যাসিফিক
অক্টোপাস, যার বাহুর বিস্তার 5.5 মিটারের বেশি হতে পারে। দেখা গেছে তারা 1 মিটারের বেশি লম্বা হাঙরের সঙ্গেও লড়াই করতে পারে। এই আবিষ্কার আমাদের ধারণা বদলে দিতে পারে। আগে মনে করা হতো প্রাচীন সমুদ্রের সবচেয়ে বড় শিকারীরা ছিল মেরুদণ্ডযুক্ত প্রাণী, যেমন মাছ ও সামুদ্রিক সরীসৃপ। কিন্তু এখন দেখা যাচ্ছে মেরুদণ্ডহীন প্রাণী যেমন অক্টোপাসও হতে পারে শীর্ষ শিকারী। ভারতের অন্যতম বিখ্যাত বন্যপ্রাণ অভয়ারণ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। লবণ জলের কুমিরেরা নিঃশব্দে ভেসে বেড়ায়, অলিভ রিডলে কচ্ছপেরা ডিম পাড়ে, হাতির পাল জলপান করতে আসে। বর্তমানে ভারতের 3য় বৃহত্তম ম্যানগ্রোভ বন্যজীবনে ভরপুর। কিন্তু সম্প্রতি ওয়াটার, এয়ার অ্যান্ড সয়েল পলিউশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে এই অভয়ারণ্য আর আগের মতো সম্পূর্ণ অক্ষত নেই। ব্রাহ্মণী নদীর 20টি স্থানে নমুনা নিয়ে দেখা গেছে সব জায়গাতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। গবেষণায় দেখা গেছে সর্বোচ্চ প্রায় 50টি কণা প্রতি কেজি শুকনো পলিতে পাওয়া গেছে। প্রায় 89% ছিল ফাইবার, অর্থাৎ কাপড় বা মাছ ধরার জাল থেকে এসেছে। ম্যানগ্রোভে যেসব শিকড় ঝড় থেকে উপকূল রক্ষা করে সেগুলোই দূষণ জমিয়ে রাখে। ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখা গেছে এই প্লাস্টিক কণায় লেগে আছে ক্রোমিয়াম, তামা, দস্তা, আর্সেনিক, ক্যাডমিয়াম এবং সীসা। ব্রাহ্মণী নদীটি কৃষি জমি, শিল্প এলাকা ও শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অভয়ারণ্যে পৌঁছায়। ফলে বিজ্ঞানীরা মনে করছেন এই দূষণ শুধু অভয়ারণ্যের ভেতরের সমস্যা নয়, পুরো নদী অববাহিকার সমস্যা। ফিলিপিন্সের মেয়ন ভলক্যানো আবার অগ্ন্যুৎপাত শুরু করল। ফিলিপিন্স সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত রবিবার ম্যানিলার দক্ষিণাঞ্চলে অবস্থিত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে 6 কিলোমিটার ব্যাসার্ধের বিপদসীমার মধ্যে না যেতে পরামর্শ দিয়েছে। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা 5 ধাপের সতর্কতা ব্যবস্থার অ্যালার্ট লেভেল 3 জারি করেছে। তারা জানিয়েছে আগ্নেয়গিরিটিতে স্ট্রম্বোলিয়ান ধরনের কার্যকলাপ এবং স্বল্পস্থায়ী লাভা উৎক্ষিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি সম্ভাব্য ভূমিধস ও লাভা প্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ ও উন্নয়ন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় 1500 পরিবার বর্তমানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। শনিবার আলবাই প্রদেশের বেশ কয়েকটি শহরে রাস্তা ভারী ছাইয়ে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। ওদিকে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার আগ্নেয়গিরি ফুয়েগো গত এপ্রিল মাস থেকে উদ্গীরণ ঘটাচ্ছে। এই অবিরত উদ্গীরণের ভয়ঙ্কর সুন্দর দৃশ্যই এখন দেখছেন দূরদর্শনের পর্দায়। আমরা কৃতজ্ঞতা জানাই বিবিসি, এবিসি এবং রয়টার্সকে। বিশ্ব পরিবেশ সংবাদ আজ এখানে শেষ করছি। নমস্কার। আমরা আবার ফিরে এলাম আমাদের আলোচনায়। যে কথা নিয়ে, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সাথী, এইখানে জানতে চাইবো যে আপনি একটুখানি কৃষি জমির কথা বলছিলেন, এবং সত্যি আজকে মানুষের যেমন সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, তখন খাদ্য নিরাপত্তার জন্য কৃষি জমিও বৃদ্ধি হচ্ছে। এই কৃষি জমি বৃদ্ধি কি জলাভূমিকে প্রভাবিত করছে? মানে পাঞ্জাব বা হরিয়ানার ক্ষেত্রে অনেক জলাভূমি ভরাট করে ধান চাষ, এটা আমরা দেখছি, তার কি প্রভাব পড়তে পারে? না, অবশ্যই নয়। আমি যেটা বললাম যে আমাদের কিন্তু জলাভূমির একটা প্রপার ডেফিনেশনস আছে।
যে কৃষি জমি, আমাদের যে পাতিত জমি পড়ে আছে সেটাই যে জলাভূমি হবে সেটা কিন্তু সবসময় নয়। কারণ জলাভূমি যেটাকে একদম রামসার কনভেনশনস বা মন্টারেক্স যে রেকর্ড অনুযায়ী আমরা যখন একটা জলাভূমিকে ডেজিগনেট করি, তখন কিন্তু তার যে চরিত্রটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমাদের সাধারণ মানুষের কাছে জলাভূমির একটা চরিত্র হচ্ছে যেটা পাতিত জমি একটা শহরের এক প্রান্তে, যেখানে হয়তো বিভিন্ন জায়গা থেকে আমাদের বর্জ্যগুলো এসে সেখানেতে ফেলা হচ্ছে, সেটাই হয়তো জলাভূমি। এটা কিন্তু একেবারে নয়। জল বেষ্টিত এবং সেখানে কিন্তু চারদিক থেকে, যেটা আমরা সবসময় দেখি যে মার্স, লাগুন, এই ধরনের যে একটা পরিমণ্ডলী যে তৈরি হয়, সেই জায়গাটাকেই কিন্তু আমরা জলাভূমি বলবো। এবং সব থেকে জলাভূমির মধ্যে জীব বৈচিত্র্য রক্ষা হচ্ছে কিনা সেটা কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের যে জলাভূমির যেটা আমরা প্রোটেকশন আইন, যেটা 2017-এ আমরা দেখেছিলাম যে প্রণোদিত হতে, এবং সেটা আন্ডার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট যেটা 1986-এরই কিন্তু মানে একদম ফলোড বাই এই লটা ছিল, এবং সেইটা দ্বারা কিন্তু সমস্ত জলাভূমিগুলো আমাদের সেই রুলসের মধ্যে আসা উচিত, মানে কনজারভেশনস। এবং এই কনজারভেশনসের যখন কথা বলছি, সেখানে জীব বৈচিত্র্য যেরকম একটা দিক, ফুড সিকিউরিটি, এগ্রিকালচার যেটা হচ্ছে সেটাও যেমন আর একটা দিক, এবং মাছ চাষ। এই জলাভূমিগুলোকে ঘিরে প্রচুর কিন্তু ভেরি থাকে। এই ভেরিগুলো আমাদের যদি এই খুব কাছেই যে কলকাতার যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে জলাভূমিটি আছে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেখানে প্রায় 264টা ভেরি আছে। এবং সেই ভেরিগুলো কিন্তু একটা মানে অনেকটা সংখ্যক কলকাতার যে কলকাতাবাসীরা যে মাছ খেয়ে থাকেন, তার একটা উৎস কিন্তু এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের জলাভূমি। সুতরাং আমরা বুঝতে পারছি যে ফুড সিকিউরিটির যেটা কলকাতার কতটা পোর্শনস এই জলাভূমির দায়িত্ব বুনিয়াদকে সুদৃঢ় করছে জলাভূমি, একদম সেখানকার মানুষের জীবন জীবিকার উৎস হিসেবে কাজ করছে এই জলাভূমি। একদম তাই। আমি এই জায়গায় সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করব যে অর্থনৈতিক বুনিয়াদকে আরো বাড়াবার জন্য দেখা যায় যে জলাভূমিকে কেন্দ্র করে নানান পর্যটন শিল্প গড়ে উঠেছে। আমরা আমাদের কাছে চিল্কার কথা ভাবতে পারি। তো সেক্ষেত্রে কি জলাভূমিতে যে ধরনের বাস্তুতন্ত্র রয়েছে বা যে সমস্ত প্রাণী উদ্ভিদ রয়েছে, জীবকুল রয়েছে, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গাটা কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? কারণ আমরা জানি যে জলাভূমিতে সারা পৃথিবীতে যত প্রাণ থাকে তার 40% প্রজাতি শুধুমাত্র এই ওয়েটল্যান্ডেই থাকে। তো সেটা সংখ্যাটা খুব কম নয়। তারা তো এই অতিরিক্ত পর্যটনে, একটা ওভার ট্যুরিজমে তাদের তো ক্ষতি হতে পারে। এই কথাটা আমি কিন্তু আজকাল খুব শুনতে পাই যে প্রত্যেকেই বলে ইকো ট্যুরিজম। এই ইকো ট্যুরিজমটা আমার ঠিক বোধগম্য হয় না। কারণ ইকো ট্যুরিজম বিষয়টা একেবারেই যে প্রকৃতির সাথে মিলিয়ে সবসময় আমরা যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে থাকি, সেইটা ঠিক মানে কতটা খাপ খায় এখনকার দিনের যে ইকো ট্যুরিজম কনসেপ্টটা আসছে, সেটা কিন্তু আমাদেরকে সেই জায়গাটা ভাবাচ্ছে। কারণ আজ থেকে অনেক বছর আগে যখন আমি বললাম যে শান্তিনিকেতন যখন তৈরি হয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ভেবেছিলেন, ঠিক আমাদের কিন্তু সবরমতী আশ্রমও যখন মহাত্মা গান্ধী ভেবেছিলেন, সেই সময় কিন্তু এই ইকো ট্যুরিজম কনসেপ্টটা অনেক বিস্তৃত ভাষায় ছিল। ঠিক সেটা কীরকম, যে প্রকৃতিকে মানিয়ে নিয়ে, মানে অ্যাডাপ্টেবিলিটি। এই জায়গাটা যদি আমরা মনে করি যে আজকে ওয়েটল্যান্ডকে আমরা ভোগ্য পণ্য হিসাবে যদি ট্রিট করতে থাকি, যে কত মূল্যে তার ব্যবহারিক মূল্যটা কতটা, সে কতটা আমাকে ট্যুরিজম আউটকাম দিতে পারছে, সেই আসপেক্টে যদি আমরা ওয়েটল্যান্ডগুলোকে বিচার করতে থাকি, তাহলে কিন্তু সেই কথাটা আমাকে খুব ভাবাবে যখন গান্ধীজি আমাদেরকে শিখিয়েছিলেন যে কোনটা আমাদের আগে, যে আমাদের নিডটা আগে না আমাদের গ্রিডটা আগে। সুতরাং আমাদের লোভের বশবর্তী হয়ে আমরা যে সমস্ত প্রাকৃতিক যে নিরাপত্তার যে জায়গাগুলো, যেগুলো ওয়েটল্যান্ড হোক, যেটা আমাদের সমুদ্রের যে কোলগুলো হোক, অনেক সময় পাহাড়ের কোলগুলো আমরা দেখেছি যে বিভিন্ন বিপর্যয়তে, আজকে এই 2026-এ এই সময় দাঁড়িয়ে নয়, আমরা 2025-এ দেখেছি কত ক্ষয়ক্ষতি ডেকে এনেছে এই ইকো ট্যুরিজম, যে জায়গাটা আমরা হয়তো প্রাসঙ্গিক হয়ে উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে আমরা কতটা বৈজ্ঞানিকভাবে, কতটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে আমরা এই জায়গাগুলোকে আমরা ট্যুরিজমের জন্য আমরা ভোগ্য পণ্যে ব্যবহার করছি। এই এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যদি না হয়, তাহলে বোধহয় ইকো ট্যুরিজম কিন্তু আমাদের গুনতে হয়। এবং ইকো ট্যুরিজম কথাটা বোধহয় ওই সোনার পাথর বাটির মতো বিষয়টা লাগে।
তো একদম আমি যে জায়গাটা আবার জানতে চাইবো, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে নিডের থেকে গ্রিড এত বেড়ে যাচ্ছে এবং তার ফলে আমাদের কার্বনের পরিমাণ সারা বিশ্ব জুড়ে এত বাড়ছে, যেটা আমাদের সবাইকার কপালে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ তৈরি করেছে। এ নিয়ে কোনো সংশয় নেই। তো দেখা যায় যে জলাভূমি স্থলের যে ফরেস্ট ল্যান্ড বা অরণ্য, তার তুলনায় 10 থেকে 40 গুণ দ্রুত কার্বন শোষণ করতে পারে। তারা একটা বড় কার্বন সিঙ্ক হিসেবে কাজ করতে পারে। তো সেই জায়গায় জলাভূমির ইম্পর্টেন্সটা কি, মানে কীরকমভাবে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা পরিবেশ বলে আপনার মনে হচ্ছে? দেখো, যে জিনিসটা কিন্তু এটা গবেষণা থেকে উঠে এসেছে, এই যে আমরা বলছি কার্বন সিঙ্ক, আজকে সময় দাঁড়িয়ে আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি যে নেট জিরোতে কিভাবে পৌঁছানো যায়, কি প্রক্রিয়াকরণে আমাদের যে বাতাসের মধ্যে যে কার্বনের মাত্রাটা আছে সেটাকে কমাতে পারি। এটা গবেষণা থেকে উঠে আসছে যে আমাদের যে বনাঞ্চল আছে তার থেকে বহুগুণ পরিমাণ কিন্তু কার্বন শোষণের ক্ষমতা রাখে এই জলাভূমি। সুতরাং যদি এটাকে আমি একটা পরিমাপ হিসাবে দেখি যে কতটা রাখে, গবেষণাপত্র বলছে যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যেটা সামনেই আমাদের, সেটার উপর গবেষণা হয়েছে এবং সেখানে দেখা গেছে পার হেক্টর কার্বন শোষণ করার ক্ষমতা রাখছে 1.5 থেকে 2.5 মিলি কার্বন কিন্তু পার হেক্টরে শোষণ করছে। অসাধারণ। সুতরাং এবার তুমি চিন্তা করে দেখো যে আমরা যদি হেক্টরের পর হেক্টরস যদি এই জলাভূমিকে রক্ষা করতে পারি, তাহলে কত পরিমাণ আমরা কত গুণ আমরা, যেটা কিন্তু একটা যদি যান্ত্রিকভাবে যদি তোমাকে অটোমেশনের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে মাটিতে স্টোর করতে হয়, সেই যান্ত্রিক সভ্যতার সেই যদি আমরা টেকনোলজিও ব্যবহার করি, এই জলাভূমির সেটা কিন্তু রিপ্লেস করতে আমরা পারবো না। কারণ জলাভূমির গুরুত্বটা এভাবেই আমাদের কাছে কিন্তু থেকে যাচ্ছে সুপ্রাচীনকাল থেকে, যেভাবে কার্বন সিকোয়েস্ট্রেশন করছে, এই ন্যাচারালভাবে কার্বন সিকোয়েস্ট্রেশন আর কোনো সিস্টেম করতে পারে না। এবং যে কোনো বনাঞ্চল কেন পারে না? কারণ জলাভূমির মধ্যে এই জীব বৈচিত্র্য আছে, এই বিভিন্ন ধরনের অণুজীবীগুলো আছে, যেগুলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে, যেগুলো শৈবাল আছে, বিভিন্ন ধরনের অণুজীবী আছে, বিভিন্ন গাছের যে একটা ভ্যারাইটি আছে, সেগুলো কিন্তু আমাদের সমস্ত রকমভাবে আমাদের ফেসিলিটেট করে এই কার্বন ডাই অক্সাইডগুলোকে সিকোয়েস্ট্রেশনস করতে। এই ক্যাপাসিটিটা অনেক বেশি, এটাকে কিন্তু আমরা প্রাকৃতিক একটা আধার হিসাবে বলি। সুতরাং আমি মনে করি যদি জলাভূমিকে আমরা সংরক্ষণ করি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের জন্য প্রকৃতির কাজে বিনিয়োগ করছি, এটুকু আমরা মনে করতেই পারি। আমরা আরেকটু সচেতন নাগরিক হয়ে উঠতে পারবো আমাদেরই স্বার্থে। এই আশা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।